বন্ধুরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি তোমাকে ভালো স্কোর করতে হয় তোমাকে কিন্তু লাস্ট 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার পড়ে যেতেই হবে। সব থেকে বেশি কোয়েশ্চেন কিন্তু আসে লাস্ট 6 মাস থেকে। যেমন যদি এক্সাম্পল নিই, সামনে আসছে আমাদের এমটিএস এর এক্সাম। এমটিএস হবে আমাদের এপ্রিল মাসে, তাই এপ্রিল মাসে কিন্তু আমাদের 2023-এর প্রথম 3টে মাস এবং তাছাড়াও 2022-এর যে লাস্ট 3টে মাস, এই যে 6টা মাস, এই 6টা মাস থেকে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসবে। খুব বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে 6টা মাস। তাছাড়াও 2022-এর কিছু তো পার্ট আমরা দেখবই, সেই পার্টগুলো কিন্তু আমাদের সেখান থেকেও প্রশ্ন আসে। এবং এমটিএস না, তাছাড়াও বিভিন্ন আরও এক্সাম কিন্তু আমাদের হতে চলেছে সামনে। আমাদের এসএসসি বিভিন্ন এক্সাম কিন্তু কন্ডাক্ট করতে চলেছে। তাছাড়াও আসতে চলেছে রেল, এবং শুধু কেন্দ্রই না, কিন্তু আমাদের রাজ্যও কোথাও পিছিয়ে নেই। সম্প্রতি রাজ্য একটা নোটিফিকেশন জারি করেছে যেখানে বলেছে যে বিভিন্ন অনেক সেক্টরে কিন্তু অনেক ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকান্সি করবে। তাই বুঝতেই পারছো এই বছরটা একটা সুবর্ণ সুযোগ আমাদের কিন্তু একটা সরকারি চাকরি বা আমাদের মনের মতন যে একটা চাকরি, আমাদের স্বপ্নের চাকরি পাওয়ার একটা খুব সুবর্ণ একটা সুযোগ এসছে। এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না, এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতেই হবে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের যে মনের মতন একটা স্বপ্নের চাকরি আমরা পেতে পারবো। এবং সেই চাকরিটা পেতে, সেই স্বপ্নের যে চাকরিটা পেতে আমাদের কিন্তু প্রস্তুতি এখন দিন নিতে হবে। এমন না নোটিফিকেশান বেরোলো তারপরে পড়াশোনা শুরু করলাম, দেখো কোনো দিনই সেরকম করে হবে না। তোমরা জানো সরকারি চাকরি পাওয়াটা একটা ভগবান দেখার সমান, এমনই হয়ে গেছে আজকাল দিনের যে চাকরি পাওয়ার ব্যাপারটা। তাই আমাদের কিন্তু অনেক আগে থেকে প্রিপেয়ার হতে হবে, একদম সলিড প্রিপারেশন করতে হবে। এবং সেই সলিড প্রিপারেশন করতে গেলে আমাদের বুঝতে হবে কোন জায়গাগুলো মেনলি ফোকাস করতে হয়, কোন জায়গা থেকে মেনলি প্রশ্ন আসে। তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার। মানে মান্থলি মানে কি, মানে ধরো আমাদের যেমনটা বললাম আমাদের প্রতি মাসের প্রতি 6 মাসটা আমাদের ইম্পর্টেন্ট, তার মধ্যেও এক একটা মাসে আমরা তো উইকলি কারেন্ট অ্যাফেয়ার দেখি, তাছাড়াও এক একটা মাসে এমন অনেক ঘটনা থাকে যেগুলো টপ কারেন্ট অ্যাফেয়ার হয়। তাই তোমাদের জন্য আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসে আমরা জানুয়ারি মাসের টপ 50 থেকে 60 কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেখানে কিন্তু তোমাদের এই জানুয়ারি মাসে সব থেকে টপ যে ঘটনাগুলো হয়েছে, যেখান থেকে কিন্তু পরীক্ষা আসার চান্স সব থেকে বেশি, সেগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমাদের সুবিধার্থে তোমাদের জন্য ক্যাটাগরি ভাগ করা হয়েছে। মানে দেখতে পাচ্ছ এক একটা ক্যাটাগরি, মানে আমাদের পরীক্ষায় যেই জায়গাগুলো বা যেই অংশগুলো থেকে মেনলি পরীক্ষা আসে সেরকম ক্যাটাগরিভাবে কিন্তু ক্যাটাগরি ভাগ করে তোমার জন্য নিয়ে আসা হয়েছে। এবং তাছাড়াও তোমরা দেখতে পারবে, দেখো ক্যাটাগরির সাথেও যে টপ প্রশ্ন, এই এক একটা দেখতে পাচ্ছ। ন্যাশনাল নিউজের মধ্যে টপ যেগুলো আসতে পারে, যেগুলো ঘটনা ঘটেছে ইম্পর্টেন্ট, সেগুলো কোনগুলো, সেরকম বাছাই করা কিন্তু এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। তোমাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে তোমরা যদি এই ক্লাসগুলো খুব ভালো করে ফলো করো, তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। আপকামিং প্রচুর এক্সাম আসছে, তাই খুব ভালো করে পড়তে হবে। চলো শুরু করে দেওয়া যে ক্লাস। তার আগে আমি বিদেশ রয় তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। তাহলে চলো দেখে নিই, দেখো আমরা কি পড়বো। আমরা পড়বো কিন্তু আমাদের যে জানুয়ারি মাস, সেই মাসের ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার দেখবো। মানে ওয়ান লাইনার যা ঘটনা ঘটেছে সেগুলো এক লাইনে দেখবো, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতন ঠিক সেইগুলো দেখবো। এবং এই যে তোমাদের যেমনটা বললাম, আমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পড়া উচিত। কেন পড়া উচিত ক্যাটাগরি ওয়াইজ? দেখো ক্যাটাগরি ওয়াইজ পড়লে আমাদের কিন্তু ব্রেন, আমাদের মন খুব ভালো করে সেটাকে মনে রাখতে পারে। দেখতে পাচ্ছ এই যে ন্যাশনাল নিউজ, অ্যাপয়েন্টমেন্ট, ডিফেন্স, অ্যাওয়ার্ড, র্যাঙ্কিং, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেক, ডেথ, ডেজ, মোটামুটি এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে থেকে কিন্তু আমাদের পরীক্ষায় আসে। চলো দেখে নিই একদম প্রথমটা কি আছে, ন্যাশনাল নিউজ বা যে দেশের মধ্যে যেসব ঘটনা ঘটেছে বা নিউজ হয়েছে সেগুলো দেখে নিই। দেখো প্রথমেই কি আছে, প্রথমেই আছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর যতীন্দ্র সিং ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করেছেন। কোথায় করেছেন? দেখো কি পেলাম এখানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, তার নাম হচ্ছে ডক্টর যতীন্দ্র সিং, ইনি কিন্তু ইনকিউবেশন সেন্টার একটা উদ্বোধন করেছেন কোথায়? নয়াদিল্লির ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশনে কিন্তু এটি করেছেন। প্রতিটাও কিন্তু ইম্পর্টেন্ট, একটাও কিন্তু ফেলা যাবে না। তোমরা প্রতিটা কিন্তু ভালো মতন মুখস্থ করে নাও, একদম খুব অল্প আছে, অনলি 50-60টা প্রশ্ন এমন আছে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এক একটা মাসের। চলো দেখিনি তারপরে কি আছে। এবার দেখো, এবার হচ্ছে এশিয়ার তৃতীয় বৃহত্তম উৎপাদক ও রপ্তানিকর ভারত থেকে কফির চালান 1.66% বেড়ে 4 লাখ টন হয়েছে 2022-এ। কি পেলাম এখান থেকে? দেখো এশিয়ার তৃতীয় বৃহত্তম কফি প্রোডাকশন করে এবং এক্সপোর্ট করে ভারত কফির, এবং সেটার যে এক্সপোর্ট সেটা কিন্তু 1.66% বেড়ে হয়েছে, সেটা হয়েছে 4 লাখ টন হয়েছে 2022 সালে। ইম্পর্টেন্ট কিন্তু দেখে নাও, অবশ্যই মনে রাখতে হবে। তারপরে দেখো, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী কলকাতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন উদ্বোধন করেছেন। এই যে এইটা করেছে কোথায়? আমাদের কলকাতায় করেছে। কে করেছেন? প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী। তারপরে দেখো শাড়ি উৎসব দ্বিতীয় পর্ব
বিরাসত শাড়ি উৎসব, দ্বিতীয় পর্ব বিরাসত নতুন দিল্লিতে শুরু হয়েছে। শাড়ি একটা উৎসব হয়েছে, সেটা হচ্ছে নাম হচ্ছে বিরাসত, যেটা কোথায় হয়েছে, সেটা হচ্ছে আমাদের নয়াদিল্লিতে। এরপরে দেখো, এরপর হচ্ছে গাজিয়াবাদ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন অটোমেটিক সিগন্যালিং সিস্টেম সহ ভারতের দীর্ঘতম রেলওয়ে ট্র্যাক হয়ে উঠেছে। কি বুঝতে পারলে, গাজিয়াবাদ থেকে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, মানে আগে যার নাম ছিল মুঘলসরাই, সেখানে ভারতের দীর্ঘতম রেলওয়ে ট্র্যাক, যেটা কিন্তু অটোমেটিক সিগন্যালিং সিস্টেম, এই যে সিস্টেম, এটা কিন্তু ভারতের সবথেকে দীর্ঘতম ট্র্যাক এই দুটো স্টেশনের মাঝে কিন্তু গঠন হয়েছে বা হয়ে উঠেছে। এরপরে দেখো, এরপর হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রীয় মালিকাধীন শক্তি সংস্থা SJVN এর 1000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কোথায় করেছেন? রাজস্থানের জয়পুর বিকানেরে। কোথায়? রাজস্থানের জয়পুর বিকানেরে কিন্তু দ্রৌপদী মুর্মু কি করেছেন? SJVN এর 1000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প ইনি উদ্বোধন করেছেন। এরপরে দেখো, এরপর হচ্ছে ভারতের প্রথম সেন্টার অফ এক্সিলেন্স COE অনলাইন গেমিং 2023 সালের মার্চের মধ্যে মেঘালয় শিলংকে চালু করা হবে। মানে সেন্টার অফ এক্সিলেন্স ফর অনলাইন গেমিং, এটি কোথায় চালু করা হবে? হবে হচ্ছে আমাদের মেঘালয় শিলংয়ে। তারপরে দেখো, তারপরে হচ্ছে পরাক্রম দিবস উপলক্ষে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরাক্রম দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 21টি বৃহত্তম নামহীন দ্বীপের নামকরণ করেছেন পরমবীর চক্র পুরস্কার প্রাপ্তদের নামে। কি বুঝতে পারলে, আমাদের আন্দামান ও নিকোবর যে দ্বীপপুঞ্জ, সেখানে 21টি দ্বীপ, এমন বৃহত্তম বা বড় দ্বীপ যার নাম নেই বা নাম ছিল না, সেগুলোকে নামকরণ করেছেন যে আমাদের যে পরমবীর চক্র যারা পেয়েছেন পুরস্কার প্রাপ্ত এমন ব্যক্তি, তাদের নামে কিন্তু নামকরণ করা হয়েছে। এরপরে দেখো, এরপর হচ্ছে রাষ্ট্রপতি ভবনের মুঘল উদ্যান বা মুঘল গার্ডেন্স নাম পরিবর্তন করে রাখা হয়েছে অমৃত উদ্যান। আমাদের রাষ্ট্রপতি ভবনের যে মুঘল গার্ডেন্স, তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে এখন অমৃত উদ্যান। এটা কিন্তু আমাদের অলরেডি আমি যে উইকলি কারেন্ট অ্যাফেয়ারে কভার অলরেডি করেছি। এরকম তোমরা এই ক্লাসে, মানে এই যে পিডিএফটা, এই ক্লাসে তোমরা অনেক এমন কিছু পাবে যেগুলো অলরেডি কিন্তু আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ারে কভার করা আছে। কিন্তু এটা যেহেতু মান্থলি কম্পাইলেশন, একদম মাসের সেরা কারেন্ট অ্যাফেয়ার আছে, তাই জন্য কিন্তু তোমরা সেই জিনিসগুলো দেখতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু সেগুলোও দেখে নেবে। এরপরে চলে এসছে আমাদের অ্যাপয়েন্টমেন্টস। এবার যারা অ্যাপয়েন্ট হয়েছেন, জানো একটা তোমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কিন্তু যেখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুরবার আসে। বুঝতে পারছো কি সুন্দর একটা ক্যাটাগরি ভাগ করে তোমার জন্য এসছে, এতে মাইন্ড খুব ভালো করে রিটেন করে রাখতে পারে, ধরে রাখতে পারে। দেখেছো, ন্যাশনাল নিউজ হয়ে গেল। এবার আসছে আমাদের অ্যাপয়েন্টমেন্টস। দেখো, তোমরা যারা এই পিডিএফটা নিতে চাইবে, তারা কিন্তু চলে যাবে আমাদের ইয়োর স্টাডি অ্যাপে, সেখানে কিন্তু আমাদের এই পিডিএফটা আপলোড করা থাকবে। অবশ্যই ক্লাসটা পুরো করো। এখানে আমি সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো, এর মধ্যেও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলো আমি তোমাদের বলে দেবো। আর সাথে রিভিশনের জন্য তো রয়েছেই তোমাদের কাছে পিডিএফ, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলো দেখে নিই এবার অ্যাপয়েন্টমেন্টসে কি আছে। বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন। বেঞ্জামিন নেতানিয়াহু আমাদের প্রধানমন্ত্রী খুব ভালো বন্ধু, তোমরা অনেকবার দেখেছো, আমাদের ভারতবর্ষে এসছে এবং মোদির সাথে খুব ভালো সম্পর্ক। তিনি কিন্তু আবারও আমাদের ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন। তারপরে দেখো, জি কমলবর্ধন রাও FSSAI এর CEO হিসাবে কিন্তু দায়িত্ব নিয়েছেন। এটাও কিন্তু আমাদের আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ারে বলেছিলাম, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেখো, এখানে কিন্তু প্রতিটাই ম্যাক্সিমাম যেগুলো আছে সব কটা ভেরি ইম্পর্টেন্ট, আর অনেক নেই কিন্তু, সংখ্যায় খুব কম। এইগুলো পড়লেই একটা মাস ধরে তোমার কভার করা হয়ে যাচ্ছে। তারপরে দেখো, লেফটেন্যান্ট জেনারেল অরবিন্দ ওয়ালিয়া ভারতীয় সেনাবাহিনীর নতুন ইঞ্জিনিয়ার ইন চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন। কি নাম? লেফটেন্যান্ট জেনারেল অরবিন্দ ওয়ালিয়া। কি লেফটেন্যান্ট জেনারেল অরবিন্দ ওয়ালিয়া হচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর নতুন ইঞ্জিনিয়ার ইন চিফ হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। ঠিক আছে। তারপরে দেখো, লুলা দা সিলভা হচ্ছে ব্রাজিলের 39তম প্রেসিডেন্ট হিসাবে কিন্তু শপথ নিয়েছেন। এইটাও তোমাদের কিন্তু আমি আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ারে কভার করেছি। অবশ্যই দেখতে থাকবে। উইকলি কারেন্ট অ্যাফেয়ারে কিন্তু আমরা ওয়ান লাইনে কভার করি না, ওখানে আমরা কি করি, যেইগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেটাকে কিন্তু পুরো বিশ্লেষণ করি এবং তার সাথে সাথে তার পারিপার্শ্বিক যত রকমের স্ট্যাটিক হওয়া সম্ভব সেগুলো কিন্তু কভার করি। কিন্তু সেগুলো আমরা এখানে করবো না, আমাদের একটা মাস পুরো কভার করতে হচ্ছে, বুঝতেই পারছো, ওয়ান লাইনার, তাই জন্য দেখছি। লুলা দা সিলভা হচ্ছে ব্রাজিলের প্রথম, এখন যে বর্তমানে 39তম প্রেসিডেন্ট হিসাবে কিন্তু শপথ নিয়েছেন। তারপর দেখো, টাটা সন্সের চেয়ারম্যান মিস্টার এন চন্দ্রশেখরন। তাহলে এখানে দেখো, এখানে মজার জিনিস হচ্ছে, একটা জিনিস প্রথমে পেয়ে যাচ্ছি, টাটা সন্সের চেয়ারম্যানকে
এন চন্দ্রশেখরন। ইনি কিন্তু মহারাষ্ট্রের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন, ইকোনমিক অ্যাডভাইজার মহারাষ্ট্রের, সেখানে কিন্তু ইনি নিযুক্ত হয়েছেন হিসাবে, চেয়ারম্যান হিসাবে। তারপরে দেখো অজয় কুমার শ্রীবাস্তব ইন্ডিয়ান ওভারসি ব্যাংকের নতুন এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন। দেখো তোমরা যারা নতুন আছো তোমরা জানো না, হয়তো যারা প্রিপারেশন নতুন স্টার্ট করেছো, যে আমাদের কিন্তু অ্যাম্বাসাডার থেকে প্রশ্ন আসে, বিভিন্ন ব্যাংকের যে এমডি সিইও কে হচ্ছে, ইনফ্যাক্ট অনেক কোম্পানি, সেই কোম্পানির যে সিইও কে আছেন, কে এমডি আছেন, সেই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসে, আমাদের কিন্তু সেগুলো দেখতে হয়। ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখো, চলো কি আছে দেখি। পেটিএম পেমেন্টস ব্যাংকের সুরিন্দর চাওলাকে এমডি এবং সিইও নিযুক্ত করা হয়েছে। দেখো সারা দেশ জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্টস হচ্ছে, তোমরা খুব ভালো করে জানো। প্রতিদিনই কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত কেউ না কেউ এমডি হচ্ছে, কেউ অ্যাম্বাসাডার হচ্ছে, কেউ দেশের রাষ্ট্রপতি হচ্ছে। তাই যদি আমরা এখন সব পড়তে যাই তাহলে কী হবে জানো, আমাদের সম্পূর্ণ একটা গোটা এত মোটা বই লাগবে। তাই সেইভাবে কি আমরা পড়ে কোনোদিনও পরীক্ষা পাস করতে পারবো? কোনোদিনই পারবো না। তাই আমাদের বেছে করতে হবে, এইটাই পার্থক্য একটা ম্যাগাজিন পড়া এবং আমাদের ক্লাস ফলো করা। আমরা কিন্তু তোমাদের জন্য বেছে নিয়ে আসি যেইগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখো, এবার হচ্ছে নাসা ভারতীয় আমেরিকান মহাকাশ বিজ্ঞানী বিশেষজ্ঞ মিস্টার এসি চারনিয়াকে নাসার প্রধান প্রযুক্তিবিদ হিসাবে কিন্তু নিয়োগ করেছেন। কি বুঝতে পারলে? ভারতীয় আমেরিকান মানে ইন্ডিয়ান আমেরিকান একজন মানুষ বা মহাকাশ বিশেষজ্ঞ, তার নাম কি? তার নাম হচ্ছে এসি চারনিয়াকে নাসার প্রধান প্রযুক্তিবিদ হিসাবে কিন্তু নিযুক্ত করেছেন। এইটাও তোমাদের কভার করেছিলাম উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে। দেখতে থাকো। এরপরে কি আছে? ফেসবুক অভিভাবক মেটা, ফেসবুকের যে অভিভাবক কোম্পানি বা প্যারেন্ট কোম্পানি মেটা জানি আমরা, সেই মেটা বিকাশ পুরোহিতকে তার গ্লোবাল বিজনেস গ্রুপের পরিচালক নিযুক্ত করেছেন। ভারতের জন্য যে ফেসবুকের যে গ্লোবাল বিজনেস গ্রুপের পরিচালক, সেই পদে কিন্তু নিযুক্ত করেছেন ভারতীয় একজনকে। তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের বিকাশ পুরোহিত। বোঝা গেল। তারপরে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী শিখ, খুব ইম্পর্টেন্ট কিন্তু, প্রথম নারী শিখ বিচারক হিসাবে শপথ নিলেন কে? ভারতীয় বংশোদ্ভূত মনপ্রীত মনিকা সিং। দেখে নাও, এইটাও কিন্তু কভার করা আছে আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে। দেখো, আর এগুলোর পাশাপাশি কিন্তু আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ারে অবশ্যই অনেক স্ট্যাটিক কভার করেছিলাম, ওগুলো দেখলে তোমরা জানতে পারবে। এরপরে দেখো, এরপর হচ্ছে কেন্দ্র প্রাক্তন বিএসএফ ডিজি পঙ্কজ কুমার সিংকে ডেপুটি এনএসএ হিসাবে নিযুক্ত করেছেন। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা এনএসএ হিসাবে নিযুক্ত করেছেন কাকে? পঙ্কজ কুমার সিংকে। ইনি কিন্তু প্রাক্তন বিএসএফ ডিজি ছিলেন। তারপরে দেখো কি আছে, তারপরে হচ্ছে মিস্টার ক্রিস হিপকিন্স, এইটাও কভার করেছিলাম। ক্রিস হিপকিন্স হচ্ছে নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বা হয়ে গেছেন। ঠিক আছে, ইনি কিন্তু হয়ে গেছেন অলরেডি আমাদের নিউজিল্যান্ডের যে বর্তমানের প্রধানমন্ত্রী। ঠিক আছে, নাম কি? নাম হচ্ছে ক্রিস হিপকিন্স। তারপরে দেখো, বিজেপির প্রধান হিসাবে শ্রী জেপি নাড্ডার মেয়াদ কিন্তু জুন 2024 পর্যন্ত বাড়ানো হলো। বিজেপির যে প্রধান, তার নাম কি? তার নাম হচ্ছে শ্রী জেপি নাড্ডা। তারপরে দেখো, আইএএস অফিসার মিস্টার বিক্রম দেব দত্তকে ডিজিসি এর নতুন ডিজি হিসাবে কিন্তু নিযুক্ত করা হলো। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ একটা ক্যাটাগরি থেকে আমরা কত অল্প রেখেছি, মোটে এই কটা ক্যাটাগরি, একটা ক্যাটাগরি মোটে এই কটা করে মেইন যে টপিক বা মেইন যে কোয়েশ্চেন আছে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে। খুব ইম্পর্টেন্ট, তোমাদের চ্যালেঞ্জ করছি, ভালো করে যাও, এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। তারপরে দেখি, চলো কি আছে। এরপরে আছে আমাদের ডিফেন্সের সেক্টর। জানোই আমাদের ডিফেন্সের সেক্টরের গুরুত্ব কতটা, চলো দেখিনি। চলো ডিফেন্সের সেক্টরের ব্যাপারে দেখো, ক্যাপ্টেন শিবা চৌহান, এইটাও কভার হয়েছিল। ক্যাপ্টেন শিবা চৌহানকে সিয়াচেনে মোতায়েন করা হয়েছে প্রথম মহিলা অফিসার। মানে ক্যাপ্টেন শিবা চৌহান এমন একজন মহিলা অফিসার যাকে কিন্তু সিয়াচেনে মোতায়েন করা হয়েছে, এবং ইনি হচ্ছেন প্রথম মহিলা যাকে কিন্তু সিয়াচেনে পোস্টিং দেওয়া হয়েছে। তারপরে দেখো, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো বলছি একটাও কিন্তু তোমরা ফেলে দিতে পারবে না, প্রতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সব তো স্টার করা যায় না, আমি বারবার বলছি, প্রতিটা মুখস্থ করতে হবে, একদম ভুললে হবে না। ভারত ও জাপান বিমান প্রতিরক্ষা সহযোগিতার জন্য যৌথ বিমান মহড়া বীর গার্ডিয়ান 2023 পরিচালনা করেছে। তাহলে কার মধ্যে হয়েছে? তোমাকে পরীক্ষা এরকমভাবে প্রশ্ন জিজ্ঞেস করবে যে বীর গার্ডিয়ান 2023, এই যে আমাদের যৌথ মহড়া হয়েছে, যৌথ বিমান মহড়া, এটা কার মধ্যে হয়েছে? কি অ্যান্সার করতে হবে? তোমাকে বলতে হবে যে এটা ভারত এবং জাপানের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। বোঝা গেল? ভারত এবং জাপানের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বীর গার্ডিয়ান 2023। এবার দেখো, এবার হচ্ছে
ভারত উড়িষ্যা চাঁদিপুর থেকে পৃথিবী 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে। এটাও তোমাদের বলেছিলাম যে পৃথিবী 2 এটা যে ক্ষেপণাস্ত্র একটা ব্যালিস্টিক মিসাইল সেটা কিন্তু পরীক্ষা করেছে। তারপরে দেখো ইন্ডিয়ার কোস্ট গার্ড আইসিজি জাহাজ কমলা দেবী ফার্স্ট পেট্রোল ভেসেল এফপিভি বলা হয় ডিজাইন তৈরি এবং বিতরণ করা হয়েছে কোথা থেকে? গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এইখান থেকে কিন্তু এটাকে প্রথম এটাকে করা হলো, এটাকে কি করা হলো? ডিজাইন করা হয়েছে, তাছাড়াও দেখো তৈরি করা হয়েছে এবং বিতরণ করা হয়েছে। নাম কি? কমলা দেবী। ঠিক আছে, তারপরে দেখো এটা কোথায় আছে? কলকাতা থেকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে কিন্তু কমিশন হয়েছে। বুঝতে পারলে এই যে কমলা দেবী এটি একটি হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান কোস্ট গার্ডের একটি জাহাজ, যেটি কিন্তু আমাদের যে গার্ডেন রিচ আছে সেখান থেকে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে ডিজাইন এবং এখান থেকে কিন্তু বিতরণ করা হয়েছে। বোঝা গেল? চলো দেখিনি এরপরে কি আছে। দেখো এরপর হচ্ছে ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় নৌ মহড়া 21তম সংস্করণ পশ্চিমাঞ্চলে সমুদ্র তটে হয়েছে। আমাদের ভারত এবং ফ্রান্সের মধ্যে বাইল্যাটারাল একটা নেভির একটা নৌ মহড়া, নেভির 21তম একটা সংস্করণ দেখা গেল, একটা এক্সারসাইজ বা একটা মহড়া, সেটা হয়েছে কোথায়? হচ্ছে পশ্চিমাঞ্চলের সমুদ্র তটে হয়েছে। তারপরে দেখো ভারতীয় বিশেষ বাহিনী সেনাবাহিনী এবং মিশরীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়া প্রথম সংস্করণ রাজস্থানের জয়সালমেরে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এইটাও কিন্তু কভার করেছিলাম, ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম, এখানেও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এটা যেটা হয়েছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অনুশীলনী যেটা একটা হয়েছে সেটার নাম হচ্ছে ঘূর্ণিঝড় 1। এবার এটা বাংলায় ঘূর্ণিঝড় 1, এটা কিন্তু অ্যাকচুয়াল নামটা হচ্ছে সাইক্লোন 1, ঠিক আছে, নামে পরিচিত হয়েছে। তাহলে কার কার মধ্যে হয়েছে? আমাদের যে স্পেশাল ফোর্স আমাদের সেনাবাহিনীর এবং আমাদের মিশরের সেনাবাহিনীর যে সেনাবাহিনী আছে তাদের মধ্যে দুজনের মধ্যে কিন্তু একটা হয়েছে একটা এক্সারসাইজ, যেটা কোথায় হয়েছে? রাজস্থানের জয়সালমেরে। এটা তোমাদের জিজ্ঞেস করতে পারে কোথায় অনুষ্ঠিত হয়েছে, বলতে হবে রাজস্থানের জয়সালমেরে অনুষ্ঠিত হয়েছে, যেটার নাম হচ্ছে ঘূর্ণিঝড় 1 বা সাইক্লোন 1। তারপরে দেখো ভারতীয় নৌবাহিনী 6 দিনব্যাপী একটি মেগা সামরিক মহড়া পরিচালনা করেছে। ভারতীয় নৌবাহিনী কী করেছে? 6 দিন ব্যাপী একটা মেগা সামরিক মহড়া পরিচালনা করেছে, যেটার নাম কি? অ্যামফেক্স 2023। সেনা ও ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে। মানে এটা কাদের মধ্যে হয়েছে? এটা কিন্তু অন্য কোনো দেশের সাথে হয়নি, এটা হয়েছে আমাদের মেনলি পরিচালনা করেছে, এটা অনুষ্ঠানটা পরিচালনা করেছে আমাদের নৌবাহিনী মানে নেভি। এবং এটায় পার্টিসিপেট কারা করেছেন? এটা করেছেন সেনা ও ভারতীয় বিমান যারা আছেন, মানে আমাদের যা ডিফেন্সের 3টে অঙ্গ তোমরা জানো, তার মধ্যে যারা সেনা আছে এবং তাছাড়াও যারা এয়ারফোর্স আছে, এরা সবাই মিলে কিন্তু 3টে অঙ্গ মিলে কিন্তু এই যে এক্সারসাইজ সেটা কিন্তু সফল করেছে, তার নাম হচ্ছে অ্যামফেক্স। তারপরে দেখো প্রথম ভারত জাপান দ্বিপক্ষীয় বিমান প্রতিরক্ষা মহড়া, যেটা আমরা একটু আগে দেখলাম সেটা কিন্তু আবার রিপিট হয়েছে, অসুবিধা নেই, দেখে নি, চলো, ভুললে হবে না, রিভিশন তো এমনি করতেই হবে। দেখো এই যে এগুলো পড়ছো তোমরা, এগুলো এখন তো দেখছো, ভালো করে ভিডিওটা দেখো, ভিডিওটার সাথে সাথে কিন্তু মুখস্থ করার চেষ্টা করো, সাথে এরপর যখন পিডিএফটা পাবে পিডিএফটা থেকে মাঝে মাঝে রিভাইজ করবে। দেখো নাহলে আমরা ভুলে যাব, আমাদের মাইন্ডে যতক্ষণ আমরা রিভিশন করি আমাদের মাইন্ড ধরে রাখতে পারে না, যে কোনো জিনিস যতক্ষণ আমরা বারংবার রিভিশন করবো আমরা কিন্তু ভুলে যাবো, একবার পড়ে পরীক্ষা দিতে চলে যাবো, এরকমভাবে কোনোদিন আমরা মনে রাখতে পারি না। এরপরে দেখো, এরপর হচ্ছে ভারতীয় নৌবাহিনীর মেজর মেরিটাইম এক্সারসাইজ, তার নাম কি? ট্রপেক্সের 2023 সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় নৌবাহিনী একটা মেজর মেরিটাইম এক্সারসাইজ একটা অনুষ্ঠিত করেছেন, সেটার নাম হচ্ছে ট্রপেক্স 2023। চলো দেখে নি এরপরে কি আছে। এরপরে রয়েছে আমাদের অ্যাওয়ার্ডস, মানে বিভিন্ন যে পুরস্কার, সেই পুরস্কার খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? মানে তোমাদের কিন্তু এক একটা টপিক ধরে হচ্ছে, ক্লিয়ার? বুঝতে পারছি, এরকম কিন্তু তোমরা কোথাও পাবে না, খুব ভালো করে করো, গ্যারান্টি দিচ্ছি খুব ভালো তোমাদের লাভ হতে চলেছে। প্রতি মান্থলি আমরা কম্পাইলেশন তো নিয়ে আসবোই, সাথে আমরা নিয়ে আসছি, খুব শীঘ্রই পেয়ে যাবে তোমরা 2022-এর যে কম্পাইলেশন, এবং সাপ্তাহিক তো আছেই কারেন্ট অ্যাফেয়ার। চলো দেখে নিই অ্যাওয়ার্ডসে কী কী আছে। দেখো সবে তো জানুয়ারি মাস হয়েছে, এই প্রথম মাসেই কিন্তু এমন না প্রচুর অ্যাওয়ার্ডস ঘোষণা হয়ে গেছে, কিছু কিছু হয়েছে, সেগুলি আমরা দেখবো। চলো, প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড, এটি হচ্ছে 27 জন নির্বাচিত হয়েছেন। প্রবাসী ভারতীয়র সর্বোচ্চ সম্মান পুরস্কার, বিদেশি ভারতীয়দের জন্য কিন্তু এই সম্মানটা অনুষ্ঠিত করা হয়। এবার এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা ইন্দোরে হয়েছে, মধ্যপ্রদেশের 17তম যে সংস্করণ, আমরা কিন্তু সেটা দেখতে পারলাম। 27 জন বিদেশি মানুষ যারা ভারতীয় কিন্তু বিদেশে থাকে, এরকম মানুষদের জন্য কিন্তু এটা অনুষ্ঠানটা, এখানে অ্যাওয়ার্ডগুলো কিন্তু ঘোষণা করা হয়েছে। তারপরে খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু এই মানে সাম্প্রতিক ঘটলো এবং আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি, সেটা হচ্ছে গোল্ডেন গ্লোবস 2023। গোল্ডেন গ্লোবস 2023-এ আর নাটুর জন্য সেরা অরিজিনাল গানের খেতাব জিতেছেন, সেরা অরিজিনাল গানের কিন্তু খেতাব জিতেছেন। কোন অ্যাওয়ার্ড? গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড
কোন গান? RRR সিনেমার নাটু নাটু বলে একটা গান। তারপরে দেখো এই যে এই গানটাই দেখলে, এই গানটাই আরও কি হয়েছে, এই গানটা হচ্ছে এস এস রাজমৌলির। এই যে সিনেমাটা আমাদের এস এস রাজমৌলি শ্যুট করেছেন এই RRR সিনেমাটা, এই এস এস রাজমৌলির RRR থেকে নাটু নাটু অস্কারের সেরা অরিজিনাল গানের জন্য মনোনীত হয়েছেন, মানে নমিনেট হয়েছেন। অস্কারের জন্য নমিনেট হওয়াটাও কিন্তু বিশাল একটা ব্যাপার। অস্কার পাওয়া তো একটা লাইফ চেঞ্জিং একটা জিনিস, কিন্তু তাছাড়া নমিনেট হওয়া মানুষ সেটা কিন্তু নিশ্চয়ই কিছু আছে, যাহলে নমিনেট নাহলে হতেই পারবে না কোনোদিনও। তাহলে বুঝতে পারলে এই গানটা এবং এই নামটা কোন সিনেমা, এই ডিরেক্টরের নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অলরেডি গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড জিতে গেছে, তাছাড়াও অস্কারের জন্য কিন্তু নমিনেট বা মনোনীত হয়েছে। তাহলে এবার দেখো এবার কি আছে, এবার হচ্ছে মিস ইউএসএ আর বনি গ্যাব্রিয়েল। আর বনি গ্যাব্রিয়েলের ব্যাপারে তো পড়েছিলাম আগে, মনে আছে? মনে পড়ছে? এই জন্য কিন্তু ক্লাস করতে হয় ভালো করে, উইকলি ভালো করে পড়ো, প্রতিটা ভালো করে পড়ো। আমরা অনেক কষ্ট করে, অনেক খাটাখাটনি করে, অনেক রিসার্চ করে তোমাদের জন্য এগুলো কিন্তু আনা হচ্ছে। তোমরা যদি করো তোমাদেরই লাভ, আর না করলেও কিন্তু তোমাদেরই লস। তাই অবশ্যই করো তোমরা নিজেরা, তোমরা বুদ্ধিমান, তোমরা জানো, তোমরা ভালো মতন ঘাটাঘাটি করে দেখো, দেখলে বুঝতে পারবে যে এই যে এই টেকনিকে এরমভাবে কিন্তু তোমরা খুব কমই পাবে সোর্স। তাই অবশ্যই এটাকে কাজে লাগাও, জিনিসটাকে, সুযোগটাকে কাজে লাগাও, নিজেদের কাজে লাগাও, নিজেদের এখান থেকে যতটা বেনিফিট নিতে পারো নাও, তোমাদেরই ভালো হবে আফটারঅল। তাহলে দেখো মিস ইউএসএ আর বনি গ্যাব্রিয়েল এবছর 2022-এর মিস ইউনিভার্সের কিন্তু মুকুট পরলেন বা জিতলেন এই খেতাবটা। তাহলে মিস ইউনিভার্স 2022 কে হলেন? আর বনি গ্যাব্রিয়েল। তারপরে দেখো নিউ গোয়া মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর বেস্ট সাস্টেনেবল গ্রিনফিল্ড বিমানবন্দরের পুরস্কার জিতেছেন। বোঝা গেল? চলো দেখি এরপরে কি আছে। এরপর হচ্ছে র্যাঙ্কিং অ্যান্ড ইন্ডেক্স। চলো দেখে নিই র্যাঙ্কিং অ্যান্ড ইন্ডেক্সে কি আছে। দেখো কয়েকটাই আছে, বুঝতেই পারছো বছরে একদম প্রথম এখনই কি র্যাঙ্কিং হয়ে যাবে, একটু টাইম যেতে হবে না, একটু সময় কাটবে, বছরটা একটু এগোবে, তারপরে সব র্যাঙ্কিং হবে। তাও যা হয়েছে সেগুলো আমাদের কভার তো করতেই হবে। তাহলে দেখো 2022 সালের সেরা 10টি সেরা পারফর্মিং গ্লোবাল এয়ারপোর্ট, এর মধ্যে কিন্তু ব্যাঙ্গালোর এবং দিল্লি স্থান আছে। 2022 সালের সেরা 10টি পারফর্মিং গ্লোবাল এয়ারপোর্ট, মানে আমাদের সারা বিশ্বের মধ্যে সব থেকে বেস্ট পারফর্মিং সেরা যে 10টা এয়ারপোর্ট, তার মধ্যে আমাদের ব্যাঙ্গালোর এবং দিল্লি কিন্তু আছে। তারপরে দেখো 2022 সালে ভারতের সবচেয়ে দূষিত শহর হচ্ছে দিল্লি। আহা, কি খুশির খবর, তাই না? এখানে দেখতে পাচ্ছ সব থেকে বেস্ট যে এয়ারপোর্ট, সেই তালিকায় আছে টপ 10 এয়ারপোর্টের মধ্যে। আবার কি খুশির খবর, আমাদের রাজধানী হচ্ছে সব থেকে দূষিত শহর ভারতবর্ষের মধ্যে। তারপরে দেখো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আর ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু হেনলে পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী কিন্তু এই র্যাঙ্কিংটা তোমাদের অলরেডি আমি কভার করেছি আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ারে, যেখানে বলেছি যে হেনলে পাসপোর্ট ইন্ডেক্সটা কী, সব থেকে টপে কোন দেশ আছে, শেষে কোন দেশ আছে, এগুলো কিন্তু কভার অলরেডি করেছি। তাহলে এখানে দেখিনি ওয়ানলাইনারটা কী আছে। বিশ্বের সব থেকে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে তালিকায় আছে, শীর্ষ স্থানে আছে আমাদের জাপান দেশটা কিন্তু সব থেকে শীর্ষ স্থানে আছে বিশ্ব যে পাসপোর্ট ইন্ডেক্সে, এবং ভারত আছে 85তম স্থানে, 85তম স্থানে কিন্তু আছে ভারতবর্ষ। বোঝা গেল? চলো দেখে নি। এরপরে সেকশন হচ্ছে স্পোর্টস। দেখো তোমরা নিজেরা তো ঘাটাঘাটি করবে, খুব অবশ্যই দরকার। যে কোনো পরীক্ষার প্রিপারেশন শুরু করার আগে এবং প্রিপারেশন চলাকালীন তোমরা যে টেবিলটা বসবে না, তার পাশেই যেন একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থাকে, অবশ্যই সেটা খুব দরকার। একটু করে পড়বো আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ঘাটবো, এরমভাবে কিন্তু আমাদের পড়ার স্ট্র্যাটেজিটা হওয়া উচিত। যে কোনো এক্সামের ক্ষেত্রে, সে ইউপিএসসি থেকে শুরু করে MTS বা বিভিন্ন আমাদের গ্রুপ ডি, যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাটাঘাটি করাটা খুব দরকার। তাহলে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাটো, দেখবে এই MTS যে সামনে আসছে সেখানে স্পোর্টসের টপিকটা সব থেকে বেশি ওয়েটেজ রাখে, সব থেকে বেশি কোয়েশ্চেন আছে স্পোর্টস থেকে। চলো দেখি তাহলে স্পোর্টসে কি আছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস বা যুব গেমস 2022 জিতেছেন কে? হকি হরিয়ানা মহিলা আন্ডার 18 যে দল, খেলো ইন্ডিয়া যুব গেমস বা ইউথ গেমস 2022 জিতেছেন হকি হরিয়ানা মহিলা যে অনূর্ধ্ব 18 বা আন্ডার 18 যে দল। তারপরে দেখো কৌস্তব চ্যাটার্জি ভারতের 78তম গ্র্যান্ড মাস্টার। বোঝা গেল? কৌস্তব চ্যাটার্জি হচ্ছেন আমাদের ভারতবর্ষের 78তম গ্র্যান্ড মাস্টার, এবং ইনি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে 10তম গ্র্যান্ড মাস্টার, মানে পশ্চিমবঙ্গ থেকে 10তম 10th গ্র্যান্ড মাস্টার হচ্ছেন এই কৌস্তব চ্যাটার্জি। এরপর হচ্ছে প্রণেশ ভারতের 79তম। এটা দেখো দুটোই দিয়ে রেখেছি যাতে তোমাদের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসে তোমরা যাতে কভার করতে পারো বা অ্যান্সার করে আসতে পারো। 78তম দিয়েছি আর 79ও দিয়েছি। তাহলে ভারতের প্রণেশ, তিনি হচ্ছেন 79তম দাবা গ্র্যান্ড মাস্টার কিন্তু হিসাবে যে খেতাবটা তিনি পেয়েছেন। তারপরে দেখো হায়দ্রাবাদে প্রথমবারের জন্য ভারতের ফর্মুলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেস আয়োজন করবে।
এইটা তোমাদের খুব ভালো করে বুঝিয়েছিলাম। ফর্মুলা ইটা কি, ইলেকট্রনিক বলেছিলাম, ইলেকট্রিক গাড়িগুলো এখানে দৌড়াবে, রেস করবে, মনে আছে? তারপরে দেখো, তারপর হচ্ছে ইয়ামাগুচি ও অ্যালেক্সেন। ইয়ামাগুচি অ্যালেক্সেন মালয়েশিয়া ওপেনের একক খেতাব জিতেছেন, মানে সিঙ্গলসের যে খেতাব জিতেছেন কে কে? ইয়ামাগুচি এবং অ্যালেক্সেন। তারপরে দেখো, ভারতের সব থেকে বেশি ওডিআই ছক্কা ধোনি রেকর্ড ভাঙলেন কে? কোহলি। কোহলি, আমাদের বিরাট কোহলি, তিনি কিন্তু ভারতের সব থেকে বেশি ওডিআই ছক্কার যে রেকর্ড ধোনির ছিল এর আগে, তার রেকর্ডটা ভাঙলেন আমাদের বিরাট কোহলি। তারপর দেখো, তারপরে কি আছে? তারপরে হচ্ছে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে আইসিসি বর্ষসেরা মহিলা ওয়ানডে দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে 2022-এর জন্য। তারপরে দেখো, সূর্যকুমার যাদব, এটা ইম্পর্টেন্ট কিন্তু, এরকম প্রচুর অনেক কটাই, ম্যাক্সিমাম সবই ইম্পর্টেন্ট কিন্তু, সব বাছাই করাই, এটাও এগুলো আরও কিছু কিছু আছে বেশি বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সূর্যকুমার যাদব আইসিসি পুরুষদের 2022 সালে সেরা টি20 ক্রিকেটারের খেতাব জিতেছেন। তারপরে দেখো, তারপর হচ্ছে আরিনা সাবালেঙ্কা প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া ওপেন জিতেছেন। আরিনা সাবালেঙ্কা প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া জিতেছেন। তারপরে দেখো, একটা ইম্পর্টেন্ট, এটা একটা জিনিস, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র 2024-এ কোপা আমেরিকা আয়োজন করবে, বোঝা গেল। দেখো, এরপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক, আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টপিক, বর্তমানে কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে প্রতিটা পরীক্ষায়। সায়েন্স অ্যান্ড টেকে দেখে নি কি কি আছে, ইম্পর্টেন্ট জিনিস কি হয়েছে। ভারতের প্রথম আত্মনির্ভর মানব মহাকাশ ফ্লাইট গগনযান 2024 সালের মধ্যে কিন্তু চালু হবে। এটা কিন্তু আত্মনির্ভর, ইন্ডিজিনাসলি মেড, ভারতবর্ষে তৈরি আত্মনির্ভর একটি মহাকাশ ফ্লাইট, যেটি কিন্তু মানুষ যেটা যেতে পারবে, মানব একটা মহাকাশ ফ্লাইট, যেটি কিন্তু 2024 সালের মধ্যে চালু হবে। তারপরে দেখো, চীন এশিয়ার প্রথম সেমি হাই স্পিড হাইড্রোজেন ট্রেন চালু করেছে, যার রেঞ্জ হচ্ছে 600 কিলোমিটার। এইটা কিন্তু অলরেডি একদিন আলোচনা করেছি, এবং আগের দিনে যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার তোমাদের এইটাই প্রশ্ন ছিল, অনেকে কমেন্ট করে জানিয়েছো, দেখবো সেসব আমরা আবার উইকলি কারেন্ট অ্যাফেয়ারে দেখবো। তারপরে দেখো, স্টার্টআপ ফার্ম আইজি ড্রোন ভারতের প্রথম 5G সক্ষম ড্রোন তৈরি করেছে। তার নাম কি? তার নাম হচ্ছে স্কাইহক। অলরেডি আমরা দেখে রেখেছি, যারা কারেন্ট অ্যাফেয়ার করো উইকলি, দেখবে তাদের কিন্তু খুব সুবিধা হবে। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, এগুলো কিন্তু সবই একটা করে ছোটো ছোটো স্টেপ, মানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার হচ্ছে একদম সব থেকে বেসিক স্টেপ, তারপরে হচ্ছে আমাদের মান্থলি, এবং তারপরে একটা ইয়ারলি কম্পাইলেশন হয়। একবারে তুমি যদি গোটা বছর পড়তে যাও, সব মাথা থেকে বেরিয়ে যাবে, একদিকে ঢুকবে একদিকে বেরাবে। তাই যারা উইকলি করো তাদের দেখবে খুব ইজি লাগছে এগুলো হয়তো। স্টার্টআপ ফার্ম আইজি ড্রোন ভারতের প্রথম 5G সক্ষম ড্রোন তৈরি করেছে, যার নাম হচ্ছে স্কাইহক। তারপরে দেখো, তারপর হচ্ছে ভারতের বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড তার ইন্টারন্যাজাল কোভিড-19 ইনকোভ্যাক টিকা চালু করেছে। মনে পড়ছে? এইটাই কিন্তু আমি পড়িয়েছিলাম, এটাও পড়িয়েছিলাম আমাদের কারেন্ট অ্যাফেয়ারে, উইকলি কারেন্ট অ্যাফেয়ারে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। কি বলা হয়েছে? আমাদের যে ভারতবর্ষের ইন্টারন্যাজাল কোভিড-19 ইনকোভ্যাক টিকা, নামটা মনে রাখতে বলেছি, যে ইনকোভ্যাক টিকা হচ্ছে ভারতের প্রথম ইন্টারন্যাজাল নাকে দেওয়া যাবে এমন ভ্যাকসিন, ঠিক আছে? চলো দেখি তারপরে। এরপরে দেখো, এরপর হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট চালু করেছে ভারতের প্রথম সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য দেশীয়ভাবে তৈরি কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। বুঝতে পেরেছো, ভারতবর্ষে কিন্তু তৈরি করছে সিরাম ইনস্টিটিউট এই যে ভ্যাকসিনটা, যেটা হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সেটা হচ্ছে আমাদের সার্ভাইকাল ক্যান্সারের জন্য, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য, বোঝা গেল। চলো দেখি এরপরে কি আছে। এরপর হচ্ছে ডেথ, বা যারা মারা গেছেন, যে বিখ্যাত ব্যক্তিরা মারা গেছেন তাদের ব্যাপারে একটু দেখে নিই। দেখো, এখান থেকে কীভাবে প্রশ্ন আসে, দেখো এবার এখান থেকে প্রশ্ন আসে মোটামুটি এরকমভাবে, তোমাকে একটা নাম দিয়ে দেবে এবং বলবে এই ব্যক্তি কিসের সাথে জড়িত ছিল, খেলাধুলা নাকি সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রি, বা সে কোনো লেখক হতে পারে, কোনো পলিটিশিয়ান হতে পারে, এরকমভাবে বেশি প্রশ্ন আসে এখান থেকে। তাহলে দেখো, ফুটবল কিংবদন্তি 3 বারের ফিফা বিশ্বকাপ জয়ী হলেন যে পেলে, তিনি কিন্তু মারা গেলেন, আমরা খুব ভালো করেই জানি এটা। তারপরে গ্র্যামি জয়ী গায়িকা অনিতা পয়েন্টার মারা গেলেন। অনিতা পয়েন্টার গ্র্যামি জয়ী ইনি একজন হয়েছেন, ইনি কিন্তু মারা গেছেন। দেখো কেমনভাবে বললাম, এই দিয়ে দেবে অনিতা পয়েন্টার, ইনি কিসের সাথে জড়িত, তাহলে কি বলতে হবে? গায়িকা, ইনি একজন গায়িকা ছিলেন, ঠিক আছে। তারপরে চলে গেলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার শ্যামল ঘোষ, ইম্পর্টেন্ট, যেহেতু বাঙালি আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট। শ্যামল ঘোষ কিসের সাথে জড়িত? খেলাধুলো। এবার তোমাদের মনে হবে গান ঠানের সাথে জড়িত নাকি শ্যামল মিত্র, শ্যামল ঘোষ, গুলিয়ে যেতে পারে, তাই অবশ্যই মাথায় রাখবে শ্যামল ঘোষ আমাদের চলে গেলেন, তিনি একজন ফুটবলার ছিলেন। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মারা গেলেন, এটা আমরা জানি, কেশরীনাথ ত্রিপাঠীর নাম আমরা শুনেইছি, ইনি কিন্তু আমাদের রাজ্যপাল ছিলেন। এরপরে দেখো, এরপর হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারির জনক, তার নাম হচ্ছে ডক্টর তেহেমতন এরচ উদওয়াদিয়া, মারা গেছেন।
কে মারা গেছেন, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের অলরেডি আমি আলোচনা করেছিলাম। ইনি হচ্ছেন লেপ্রোস্কোপি সার্জারির জনক, নাম হচ্ছে ডক্টর তেহেমতন এরোজ উদবাদিয়া, ইনি কিন্তু মারা গেছেন, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপরে প্রাক্তন কাশ্মীরি কবি ও কাশ্মীরের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত অধ্যাপক আব্দুল রহমান রাহি মারা গেলেন। ঠিক আছে, দেখো এরপরে কি আছে চলো দেখি, প্রতিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে হায়দ্রাবাদের শেষ নিজাম, তোমাদের এটা আলোচনা করেছিলাম, ইম্পর্টেন্ট কিন্তু অবশ্যই। শেষ নিজাম মোকাররম জাহ বাহাদুর মারা যান। ঠিক আছে, ভারত যে হায়দ্রাবাদের শেষ নিজাম তিনি কিন্তু মারা যান। তারপরে দেখো ভারতনাট্যের নৃত্যশিল্পী গুরু লক্ষ্মী বিশ্বনাথ চলে গেলেন। দেখো ভেরি ইম্পর্টেন্ট, নাচ নিয়ে যারা, নাচের সাথে যারা জড়িত সেখান থেকে কিন্তু খুব প্রশ্ন আসে। ভারতনাট্যম নৃত্যশিল্পী, তার নাম হচ্ছে গুরু লক্ষ্মী বিশ্বনাথ, তিনি কিন্তু চলে যান বা মারা যান। তারপরে প্রয়াত হলেন জ্ঞানপীঠ বিজয়ী অসমীয়া কবি নীলমণি ফুকন, নীলমণি ফুকন, ইনি কিন্তু আমাদের জ্ঞানপীঠ বিজয়ী আসামের একজন কবি, তিনি কিন্তু মারা গেলেন, খুব ইম্পর্টেন্ট। চলো দেখে নিই। এরপর হচ্ছে ডেজ, বিভিন্ন ইম্পর্টেন্ট দিন, চলো দিনগুলো দেখে নিই কী কী ইম্পর্টেন্ট দিন ছিল। 1 জানুয়ারি ছিল গ্লোবাল ফ্যামিলি ডে। তারপরে দেখো এগুলো আমি আলোচনা করেছি তোমাদের সাথে, একটু দেখে নেবে, এই লিস্টটা দেখে তোমরা মুখস্থ করে নিতে পারবে খুব সহজেই। ওয়ার্ল্ড ব্রেল ডে কবে পালন হয়, এটা পালন হয় হচ্ছে 4 জানুয়ারি। তারপরে প্রবাসী ভারতীয় দিবস 2023 বা এনআরআই ডে কবে পালন হয়, 9 জানুয়ারি। এবার চলো দেখি এরপরে কি আছে। ওয়ার্ল্ড হিন্দি ডে 10 জানুয়ারি পালন হয়, ওয়ার্ল্ড হিন্দি ডে। তারপরে বলো, তারপরে কি আছে, তারপরে দেখো ন্যাশনাল ইউথ ডে, ন্যাশনাল ইউথ ডে হচ্ছে 12 জানুয়ারি, ন্যাশনাল ইউথ ডে পালন হয় 12 জানুয়ারি। এবং তারপরে হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডে, ইন্ডিয়ান আর্মি ডে কবে পালন হয়, 15 জানুয়ারি পালন হয় ইন্ডিয়ান আর্মি ডে। তারপরে দেখি চলো, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয়ন্তী কবে, 23 জানুয়ারি। জানোই তো, এগুলো তো কিছু কিছু এমন আছে যেগুলো তো জানোই, খুব সহজ। তারপরে দেখো ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, একদম পড়াশুনো দিবস, একদম এডুকেশন ডে, তাহলে কবে, সেটা হচ্ছে 24 জানুয়ারি। তারপরে যে ন্যাশনাল ভোটার্স ডে, ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি আলোচনা করেছি, মনে পড়ছে, ন্যাশনাল ভোটার্স ডে, এটা হচ্ছে 25 জানুয়ারি। তারপরে দেখো ইন্টারন্যাশনাল কাস্টমস ডে, কাস্টমস ডে জানুয়ারি, 26 জানুয়ারি কিন্তু কাস্টমস ডে। 26 জানুয়ারিতে আরও একটা জিনিস কি, আরও একটা দিন কি, সেটা হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস, সেটা তো আর বলতে হবে না। ওয়ার্ল্ড লেপ্রেসি ডে, ওয়ার্ল্ড লেপ্রেসি ডে কবে, 30 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড লেপ্রেসি ডে। তাহলে এই ছিল আমাদের যে জানুয়ারি মাসের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার, মানে একদম টপ বাছাই করা। তোমরা নিজেরা তো পড়ে বুঝতেই পারলে, দেখে বুঝতেই পারলে যে এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। জানুয়ারি থেকে যদি কিছু প্রশ্ন আসে এর মধ্যে থেকে আসবে, একদম গ্যারান্টেড। এবার কিছু এমন প্রশ্ন করে ফেলে যেগুলো আউট অফ দ্য ওয়ার্ল্ড, সেটার সংখ্যা কিন্তু খুবই কম, তারা 5%, 95% তোমাদের এখানে কভার হয়ে যাচ্ছে। তাই অবশ্যই খুব ভালো করে করো। এটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে কোথায়, আমাদের পেয়ে যাবে আমাদের ইয়োর স্টাডি অ্যাপে। তোমরা যারা এখনও ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করোনি, অবশ্যই চলে যাও ডেসক্রিপশন বক্সে, প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ইয়োর স্টাডি অ্যাপ, এবং সেখানে তোমরা ফ্রিতে এই পিডিএফগুলো পেয়ে যাবে। অবশ্যই প্রতিদিনের ক্লাস খুব মন দিয়ে করো, প্রতিটা সাবজেক্টকে সমান গুরুত্ব দাও। চাকরি আমাদের পেতে হবেই, আমরা একটা চাকরি নিয়েই ছাড়বো, আমাদের এই বছরই একটা চাকরি পাবোই আমরা, কোনো টেনশন নেই। যারা নতুন আছো, যারা শুরু করেছো, হয়তো অনেকে আছো এমন যে যারা সদ্য শুরু করলে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ হচ্ছে রেলের এক্সাম মোটামুটি হতে হতে এবছরে শেষের দিকে চলে যাবে, মোটামুটি 2023 এন্ড হতে চলবে রেলের এক্সাম হতে হতে। তাই সেই এক্সামগুলো তো দিতেই পারবে, অনেক টাইম আছে এখনো। ভালো করে পড়লে কিন্তু খুব ইজিলি একটা এক্সাম তুমি ক্লিয়ার করে তুমি একটা মনের মন চাকরি পেতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের দিন আমাদের কারেন্ট অ্যাফেয়ার নিয়ে এবং বিভিন্ন আরও ইন্টারেস্টিং টপিক এবং গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো। আমরা একটা চাকরি পাবোই, আমাদের একটা চাকরি পেতেই হবে। জয় হিন্দ।